প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, প্রভাষক রসায়ন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। ধারাবাহিকভাবে আমি আজ রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় অবস্থান্তর মৌলের জটিল যৌগ গঠন ও অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন। এটা আমার তৃতীয় চ্যাপ্টারের পঞ্চম লেকচার। এবার আসি জটিল যৌগ কাকে বলে। আমরা জটিল যৌগ গঠন এর আগে সংজ্ঞা করব। জটিল যৌগ কাকে বলে? জটিল যৌগ এটা অবস্থান্তর মৌলের কিন্তু একটা বৈশিষ্ট্য। অবস্থান্তর ধাতুর মৌলসমূহ ও তাদের আয়ন সমূহের ফাঁকা অরবিটালের সাথে নিঃসঙ্গ ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলকের সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যে জটিল কাঠামোর যৌগ অণু সৃষ্টি করে তাকে জটিল যৌগ বলে। তাহলে কি করবে? অবস্থান্তর মৌলের ফাঁকা অরবিটালের সাথে নিঃসঙ্গ ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলক সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে জটিল কাঠামোর যৌগ সৃষ্টি যে হয় সেই যৌগ সমূহকে বলা হয় জটিল যৌগ। তাহলে এই জায়গাতে অবস্থান্তর মৌল তাদের ফাঁকা অরবিটাল এর সাথে নিঃসঙ্গ ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলকের সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে। তাহলে এখন যে নিঃসঙ্গ ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলকের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলককে বলা হয় দাতা বা লিগ্যান্ড। এবার আসি লিগ্যান্ড কারা। লিগ্যান্ড লিগ্যান্ড হচ্ছে যে সমস্ত পরমাণু বা আয়ন তাদের নিঃসঙ্গ ইলেকট্রন দ্বারা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে অবস্থান্তর মৌলের সাথে যুক্ত থাকে তাদেরকে লিগ্যান্ড বলে। যেমন অ্যামোনিয়া লিগ্যান্ড, পানি লিগ্যান্ড, ক্লোরাইড আয়ন লিগ্যান্ড, হাইড্রোক্সাইড আয়ন লিগ্যান্ড, সালফেট আয়ন, কার্বনেট আয়ন ইত্যাদি লিগ্যান্ড। এই লিগ্যান্ড সমূহকে আবার তাদের চার্জের উপর ভিত্তি করে ভাগ করা হয়। এক, আধানবিহীন লিগ্যান্ড, ধনাত্মক আধানযুক্ত লিগ্যান্ড, ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। আধান নিরপেক্ষ লিগ্যান্ড মানে যে সমস্ত লিগ্যান্ডের কোনো আধান নাই, ধনাত্মক অথবা ঋণাত্মক নয়। যেমন অ্যামোনিয়া, ফসফিন, পানি, কার্বন মনোক্সাইড, এরা অসংখ্য আছে, এরা নিরপেক্ষ লিগ্যান্ড। এবার আসি ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। এই যে ঋণাত্মক চার্জ থাকবে, ক্লোরাইড আয়ন, হাইড্রোক্সাইড আয়ন, সালফেট আয়ন, কার্বনেট আয়ন, আরো অসংখ্য আছে, অক্সালেট আয়ন, অসংখ্য আছে। ধনাত্মক আধানযুক্ত লিগ্যান্ড নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রোসোনিয়াম আয়ন, ক্লোরোনিয়াম আয়ন ইত্যাদি ধনাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড সমূহ নিরপেক্ষ হয়, লিগ্যান্ড সমূহ ধনাত্মক হয়, লিগ্যান্ড সমূহ ঋণাত্মক হয়। এবার দেখো আমরা এই লিগ্যান্ড সমূহ তাদের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করার সংখ্যার উপরে যে এদেরকে ভাগ করা হয় তাদেরকে আমি এখন দেখাচ্ছি। এখন দেখি ইলেকট্রন যুগল দান করার ক্ষমতার উপর এদেরকে একযোজী লিগ্যান্ড, দ্বিযোজী লিগ্যান্ড, ত্রিযোজী লিগ্যান্ড, চতুর্যোজী লিগ্যান্ড, পঞ্চযোজী লিগ্যান্ড ও ষড়যোজী লিগ্যান্ড দ্বারা বিভাজন করা হয়েছে। একযোজী লিগ্যান্ড কারা? যে সমস্ত লিগ্যান্ড একজোড়া ইলেকট্রন সরবরাহের মাধ্যমে একটি সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করে তাদেরকে একযোজী লিগ্যান্ড বলা হয়। যেমন অ্যামোনিয়া, ফসফিন, কার্বন মনোক্সাইড, এরকম অসংখ্য একযোজী লিগ্যান্ড আছে। দ্বিযোজী লিগ্যান্ড কারা? যারা দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন সরবরাহ করে। যেমন ইথিলিন ডাই এমিন, মাঝখানে ইথিলিন গ্রুপ, দুই পাশে দুটা এমিন গ্রুপ, প্রত্যেক এমিন গ্রুপে এক জোড়া করে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। তাহলে ইথিলিন ডাই এমিন হচ্ছে দ্বিযোজী লিগ্যান্ড অথবা অক্সালেট আয়ন দ্বিযোজী লিগ্যান্ড। এবার আসি ত্রিযোজী লিগ্যান্ড কি? ডাই ইথিলিন
ট্রাইমিন। তাহলে এখানে ইমিনের নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া ইলেকট্রন আছে, এখানে এক জোড়া আছে, এই জায়গাতে এক জোড়া আছে, এই 3 জোড়া ইলেকট্রন তারা সরবরাহ করতে পারে। চতুর্যুজী লিগ্যান্ড কারা, যারা 4 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সরবরাহ করবে। ট্রাইথিলিন টেট্রামিন। তাহলে ইথিলিন মূলক 1 2 3, এমিন গ্রুপ 4টি 1 2 3 4, প্রত্যেক এমিন গ্রুপের মধ্যে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। এবার আসি পঞ্চযুজী লিগ্যান্ড। ইথিলিন ডাইমিন টেট্রা এসিটেট আয়ন। ইথিলিন ডাইমিন টেট্রা এসিটেট আয়ন হচ্ছে পঞ্চযুজী লিগ্যান্ড। আর ষষ্ঠ ষড়যুজী লিগ্যান্ড হচ্ছে ইডিটিএ, ইথিলিন ডাইমিন টেট্রা এসিটিক অ্যাসিড অথবা ইথিলিন ডাইমিন টেট্রা এসিটেট আয়ন হচ্ছে ষড়যুজী লিগ্যান্ড, অর্থাৎ এরা 6 ডাবলের সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করে। আমরা এই অধ্যায়ে অসংখ্য জটিল যৌগ দেখব বা জটিল আয়ন দেখব। এই জটিল যৌগ বা জটিল আয়ন সমূহ 3 প্রকার। জটিল যৌগ নিরপেক্ষ হতে পারে, জটিল যৌগ ধনাত্মক চার্জযুক্ত হতে পারে, জটিল যৌগ ঋণাত্মক বা জটিল আয়ন ঋণাত্মক চার্জযুক্ত হতে পারে। তাহলে চার্জ ধনাত্মক হবে বা ঋণাত্মক হবে এটা নির্ভর করবে কি কি লিগ্যান্ড যুক্ত আছে এবং অবস্থান্তর মৌলটির চার্জ সংখ্যা কত এবং এদের আকৃতি কেমন হবে তা নির্ভর করবে অবস্থান্তর মৌলের যে ফাঁকা অরবিটাল আছে তাদের সংকরণ প্রক্রিয়ার উপর। আমরা এই জায়গা থেকে একটু ধারণা নেই। যদি এখানে দেখো কপার 2+ আয়ন, সাধারণত একটা নিয়ম হচ্ছে এই অবস্থান্তর মৌলসমূহের সর্বাধিক সুস্থিত আয়নের চার্জ যত, তার দ্বিগুণ সংখ্যক লিগ্যান্ড এই অবস্থান্তর মৌলসমূহের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এটা একটা সাধারণ ঘটনা, এটার ব্যতিক্রমও হতে পারে। তাহলে আমরা জানি কপারের সর্বাধিক সুস্থিত আয়ন কপার 2+। এই কারণে দেখো কপার 2+ এই আয়ন তার যোজনী বা চার্জ 2 হয়, তার সাথে 4টি অ্যামোনিয়া লিগ্যান্ড হিসেবে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। আমরা আরো দেখি আয়রনের সর্বাধিক সুস্থিত আয়ন আয়রন 3+, আয়রন 3+, কিন্তু আয়রন 2+ও আছে, ঠিক আছে, আয়রন 2+ও আছে। তো সর্বাধিক সুস্থিত আয়ন 3+ হলে 3 এর দ্বিগুণ 6টি লিগ্যান্ড এর সাথে যুক্ত আছে। নিকেলের সুস্থিত আয়ন নিকেল 2+, নিকেল 2+ হওয়ায় নিকেল এর সাথে 2 এর দ্বিগুণ অর্থাৎ 4টি লিগ্যান্ড কার্বন মনোক্সাইড যুক্ত আছে। এবার আসি যৌগের চার্জ কি হবে, প্লাস হবে না জটিল যৌগের চার্জ প্লাস হবে না মাইনাস হবে, তা নির্ভর করে লিগ্যান্ডের চার্জ এবং অবস্থান্তর মৌলের চার্জের যোগফলের উপর। এখানে যে 4টি লিগ্যান্ড আছে 4টি লিগ্যান্ডই নিরপেক্ষ লিগ্যান্ড। তাহলে নিরপেক্ষ লিগ্যান্ডের চার্জ 0, কিন্তু অবস্থান্তর মৌলটির জারণ সংখ্যা +2। তাহলে আমরা বলবো অবস্থান্তর মৌলের জারণ সংখ্যা +2 প্লাস লিগ্যান্ডের জারণ সংখ্যা 0 × 4 যোগফল +2। এই জটিল যৌগটির চার্জ +2। অপরদিকে আমরা যদি পরেরটাতে দেখি, এখানে দেখা যায় দেখো আয়রনের চার্জ +2, প্রত্যেক সায়ানাইডের চার্জ -1। কয়টি আছে? 6টি। এটা হিসাব করলে হিসাব -4। তাহলে এই জটিল যৌগটা ঋণাত্মক চার্জযুক্ত হলো। এখন যদি হিসাব করি যে আয়রন যদি 3+ হয়, আয়রন 3+ আর -1 × 6 সায়ানাইড গ্রুপ 6টা হয়, তখন কিন্তু চার্জ তার -3 হয়। তাহলে যদি এটা 3+ হয় তখন এখানে 3 মাইনাস হয়ে যাবে। এটা যৌগও হয়, এটাও হয়। তাহলে আয়রন 3+ হলে
তার ঋণাত্মক চার্জ -3 হবে, আর আয়রন যদি এখানে 2+ হয় তাহলে তার ঋণাত্মক চার্জ হবে -4। তাহলে এই জটিল যৌগসমূহের গঠন আকৃতি নির্ভর করে এদের যোজনী স্তরের যে ফাঁকা অরবিটাল রয়েছে এই ফাঁকা অরবিটালের মধ্যে। অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস করলে, যেমন আয়রনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s3d, এখানে 2 এখানে 6 সাজিয়ে লিখলে এটা সামনে চলে আসবে, অর্থাৎ 3d6 4s2। যদি আমরা আয়রন 3+ নেই তাহলে 3টি ইলেকট্রন চলে যায়, চলে গেলে ইলেকট্রন বিন্যাস 3d5 4s0। এবার আসি, এখানে মজার ব্যাপার হচ্ছে এই 3d অরবিটাল, ডি অরবিটালে ইলেকট্রন আংশিকভাবে পরিপূর্ণ আছে, আংশিকভাবে পূর্ণ, এই আংশিক। তারপরে 4s আছে, তারপর 4p আছে, এরা ফাঁকা আছে, তারপর 4d আছে। তাহলে এটা 3d, এটা 4s, এটা 4p, এটা 4d। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4s পুরোপুরি ফাঁকা, 4p পুরোপুরি ফাঁকা, 4d পুরোপুরি ফাঁকা, কিন্তু এই 3d তে আংশিক, এই আংশিক আছে। এখন হিসাব, এই যে d অরবিটালে আংশিক যখন আছে তাহলে এই আংশিক পূর্ণ অরবিটাল সমূহকে লিগেন্ড এসে এই ইলেকট্রনগুলোকে জোড়া করে দেয়, অর্থাৎ বলে যে তোমরা এখান থেকে জোড়া হয়ে যাও, তাহলে এখানে একটা জোড়া হয়, এই জায়গাতে ইলেকট্রন জোড়া হয়, এটাতে বেজোড় থাকে। তাহলে বিশেষ করে অবস্থান্তর মৌল সমূহের ক্ষেত্রে আমরা দেখব এই 3d থেকে শুরু করে 3d 4s 4p এবং 4d ফাঁকা থাকে। এই ফাঁকা অরবিটাল সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে সংকর অরবিটাল সৃষ্টি করে, পরস্পরের সাথে যুক্ত হয়ে সংকর অরবিটাল সৃষ্টি করে। আমরা এর আগে পড়েছি sp3 সংকরণ, সেটা কিন্তু s আর p অরবিটাল। আমরা sp3 যখন আমরা কার্বনের ক্ষেত্রে sp3 sp2 sp সংকরণ পড়েছি তখন সেই সমস্ত ফাঁকা অরবিটালে বিজোড় ইলেকট্রন ছিল, আর যখন আমরা অবস্থান্তর মৌলের যোজনী স্তরের d অরবিটাল sp_d এদের মধ্যে যখন সংকরণ ঘটাবো তখন এই সংকর অরবিটালের মধ্যে কোনো জোড়া বা বিজোড় ইলেকট্রন থাকবে না, ফাঁকা অরবিটাল থাকবে। এবার আসি sp3 সংকরণ পড়েছি, একটি s ও 3টি p সংকরীকরণ অংশগ্রহণ করে তখন 4টি সংকর অরবিটাল উৎপন্ন হয়, এই জিনিসগুলো আমরা পড়েছি। কিন্তু অবস্থান্তর মৌল সমূহের ক্ষেত্রে যে সংকরণগুলো ঘটবে সেটা হচ্ছে dsp2 sp2d sp3। তাহলে এখানে দেখো যদি sp3 হয় তাহলে p অরবিটাল একটা, s অরবিটাল একটা, মোট 4টা অরবিটাল। আর যদি sp2 হয় তাহলে দেখো এখানে একটা ব্যাপার আছে, আমি d এর সামনে লিখেছি, যখন সামনে d কে লিখব তখন মূলত এই d এই s আর এই দুই p সংকরীকরণ অংশগ্রহণ করবে। যদি পরে d লিখি তাহলে এই s এই দুই p আর এই d সংকরীকরণে অংশগ্রহণ করবে। আর আছে d2sp3, যদি সামনে d ব্যবহার করি তাহলে এই দুই d s আর এই 3p সংকরীকরণ অংশগ্রহণ করবে, অথবা sp3d2, যদি এই সংকরণ হয় তাহলে এই s এই 3p এই d সংকরীকরণ অংশগ্রহণ করবে। কিন্তু আমরা কখনো এইরকম দেখব না যে প্রথমের d এবং শেষের d এবং মাঝখানের অরবিটাল সংকরীকরণ অংশগ্রহণ করেছে, এটা আমরা দেখব না। তার মানে আমি এই জায়গা থেকে এটা বুঝলাম যে যদি প্রথমের d অরবিটাল সংকরীকরণ অংশগ্রহণ করে তাহলে পরের d সংকরীকরণ অংশগ্রহণ করে না, আর যদি পরের d সংকরীকরণ অংশগ্রহণ করে
তাহলে প্রথমে ডি সংকরীকরণে অংশগ্রহণ করে না। তাহলে জটিল যৌগ সমূহের ক্ষেত্রে এরকম অসংখ্য প্রকার সংকরণ ঘটে। এই সংকর অরবিটাল গুলা ফাঁকা থাকে, এই ফাঁকা অরবিটালে এসে লিগ্যান্ড সমূহ জোড়ায় জোড়ায় সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে জটিল কাঠামোর যৌগ অণু সৃষ্টি করে। তাহলে আমরা একটা যৌগ আলোচনা করি, এটা হচ্ছে দেখো হেক্সাসায়ানোফেরেট 4 আয়ন আর হেক্সাসায়ানোফেরেট 3 আয়ন। এবার আসি হেক্সাসায়ানোফেরেট 2 আয়ন আর এটা হেক্সাসায়ানোফেরেট 2 আয়ন। অনেকে মনে করতেছ যে এখানে আমার ভুল হয়েছে, না, এখানে দেখো যৌগের নামকরণের বিষয় একটা আছে, সেটা হচ্ছে যদি কোনো যৌগের মধ্যে সায়ানাইড লিগ্যান্ড থাকে, সায়ানাইড লিগ্যান্ড ঋণাত্মক লিগ্যান্ড, সায়ানাইড লিগ্যান্ড কি ঋণাত্মক লিগ্যান্ড, তো ঋণাত্মক আয়নসমূহ লিগ্যান্ড হিসাবে যুক্ত থাকলে তাদের নামের শেষে একটা ওকার যুক্ত হয়। যেমন সায়ানাইড থাকলে সায়ানো, ক্লোরাইড থাকলে ক্লোরো, হাইড্রক্সাইড গ্রুপ থাকলে হাইড্রক্সো, যদি অক্সালেট গ্রুপ থাকে অক্সালেটো, মানে একটা ওকার যুক্ত করতে হচ্ছে। তাহলে এখানে সায়ানাইড লিগ্যান্ড আছে কয়টি? 6টা। এই কারণে হেক্সাসায়ানো, এটা কি হেক্সাসায়ানো লেখা হলো। এবার আসি ফেরেট আবার কি? আচ্ছা, ফেরেট আয়রন এর নাম হচ্ছে ফেরাম, আয়রনের নাম কি ফেরাম। যদি জটিল যৌগটি ঋণাত্মক চার্জ যুক্ত হয়, ঋণাত্মক চার্জ, তাহলে এই অবস্থান্তর নামের সাথে যদি অবস্থান্তর মৌলটির ল্যাটিন নাম থাকে, সেই ল্যাটিন নামের সাথেও এটি অ্যাড শব্দ যোগ করতে হয়, তাহলে ফেরাম থেকে ফেরেট। এরপরে লিখতে হয় এই অবস্থান্তর মৌলটির জারণ সংখ্যা। এখানে অবস্থান্তর মৌলের জারণ সংখ্যা +2 -1 × 6, এটা যোগ করি কিন্তু -4। তাহলে আয়রন ফেরেট কেন হলো সেটা বলা হলো। এখানে আয়রনের জারণ সংখ্যা কত? এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2। এই জারণ সংখ্যাটা +2 দেওয়া হয়েছে কিন্তু রোমান সংখ্যা দিয়ে। কি দিয়ে দেওয়া হয়েছে? রোমান সংখ্যা দিয়ে। তেমনি এই জায়গাতে লেখা আছে হেক্সাসায়ানোফেরেট 3 আয়ন, এই জায়গাতে আয়রনের জারণ সংখ্যা +3, +3 -1 × 6 সমাধান করলে -6। তাহলে এবার আসি এই জটিল যৌগটি ব্যাখ্যা করব, তারপর ওটা ব্যাখ্যা করব। তাহলে আয়রন যদি 2+ হয়, তাহলে আমরা জানি আয়রন থেকে 2টি ইলেকট্রন চলে গেছে, ইলেকট্রন প্লাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s3d, এই 3d5, তারপর কি 4s0। এটা হচ্ছে আয়রন 2 এর ইলেকট্রন বিন্যাস। এবার দেখো ডি অরবিটাল কতটি ইলেকট্রন আছে? ডি অরবিটালে 5টি ইলেকট্রন আছে, 4s 4p। ডি অরবিটালে 5টি ইলেকট্রন আছে, 1 2 3 4 5। এখন এটা 3d, এটা 4s, এটা 4p, এই যে 5টি ইলেকট্রন আছে। ইলেকট্রন সময় এখানে বেজোড় থাকবে না এখানে জোড় থাকবে, কি হবে তা নির্ভর করবে এই লিগ্যান্ডের উপরে। লিগ্যান্ড সমূহ
যদি শক্তিশালী হয় এই ইলেকট্রন সমূহকে জোড় করতে পারে, আর লিগ্যান্ড যদি দুর্বল হয় ইলেকট্রনগুলা বিজোড়ে থাকবে, জোড় করতে পারবে না। তো সায়ানাইড লিগ্যান্ড একটি শক্তিশালী লিগ্যান্ড হওয়ায় এই ইলেকট্রন সমূহকে জোড় করে দেয়। এই ইলেকট্রন এখানে আসে, এইটা এই জায়গাতে আসে, এটাতে একটা ইলেকট্রন থাকে। তাহলে এই ডি অরবিটালে কতটি ইলেকট্রন থাকলো? ডি অরবিটালে পাঁচটির মধ্যে বিজোড় ইলেকট্রন আছে একটি। আমরা গত ক্লাসে বলেছি অবস্থান্তর মৌলের যৌগসমূহ প্যারাম্যাগনেটিক হতে পারে, ডায়াম্যাগনেটিকও হতে পারে। যদি এরকম ডি এর ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন থাকে তাহলে অবস্থান্তর মৌলের যৌগটি প্যারাম্যাগনেটিক হয়। তাহলে হেক্সাসায়ানো আয়রন প্লাস এই জটিল আয়নটি প্যারাম্যাগনেটিক। এবার আসে এরপরে কি হয়েছে, এই ডি অরবিটাল ফাঁকা হয়েছে কতটি? দুইটি। তারপরে কি একটা এস অরবিটাল ফাঁকা আছে, তারপরে কি তিনটে পি অরবিটাল ফাঁকা আছে। এই সংকরণ হচ্ছে D2sp3 সংকরণ। কোন সংকরণ? D2sp3 সংকরণ। এখন দেখো এই D2sp3 সংকরণ ঘটলে মূলত অরবিটাল কয়টি? অরবিটাল 6টি। অরবিটালগুলো কি? অরবিটালগুলো ফাঁকা। এই D2sp3 সংকরণের মাধ্যমে 6টি ফাঁকা সংকর অরবিটাল সৃষ্টি করে। এই ফাঁকা সংকর অরবিটাল সমূহে সায়ানাইড লিগ্যান্ড জোড়ায় জোড়ায় ইলেকট্রন সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে সরবরাহ করে। তাহলে এই সায়ানাইড গ্রুপ এই সন্নিবেশ সমযোজী বন্ধন ইলেকট্রন এখানে আসলো, সায়ানাইড ইলেকট্রন দিয়ে ইলেকট্রন ঢুকলো। প্রতিটি অবস্থান্তর মৌলের সাথে এইভাবে লিগ্যান্ড সমূহ যুক্ত হয়। সায়ানাইড সায়ানাইড সায়ানাইড, এই সায়ানাইড প্রত্যেকটি মাইনাস ইলেকট্রন যুগল সমূহ সরবরাহ করতেছে। তাহলে এইভাবে এই হেক্সাসায়ানোফেরিক আয়ন গঠিত হয়। যখন D2sp3 সংকরণ ঘটে তখন এর আকৃতি হয় বর্গাকার দ্বিপিরামিডীয়। বর্গাকার দ্বিপিরামিডীয়। তাহলে প্রথমটা দেখাচ্ছি, এটা বর্গাকার দ্বিপিরামিডীয় কেমন? এই যে আয়রন সায়ানাইড 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 সায়ানাইড, এই চারটি মিলে একটা বর্গ সৃষ্টি করে দ্বিপিরামিড। এর ঠিক উপরের দিকে একটা সায়ানাইড গ্রুপ, এর ঠিক নিচের দিকে একটা সায়ানাইড গ্রুপ। বলা হয়েছে বর্গাকার দ্বিপিরামিড। এখান থেকে পিরামিড গ্রুপ একটা পিরামিড হলো, ঠিক নিচের দিকে আর একটা পিরামিড। বলা হয়েছে বর্গাকার দ্বিপিরামিডীয়। তাহলে হেক্সাসায়ানোফেরিক আয়নটি বর্গাকার দ্বিপিরামিডীয় এবং এর ইলেকট্রন বিন্যাসে সায়ানাইড গ্রুপ দ্বারা ডি অরবিটাল ইলেকট্রন পুঞ্জীকৃত হওয়ার পরও একটি বিজোড় ইলেকট্রন থাকার কারণে ইহা প্যারাম্যাগনেটিক হয়। অপরদিকে যদি আমরা হেক্সাসায়ানোফেরিক আয়নকে দেখি তাহলে তখন দেখব আয়রন 3 প্লাস Fe3 এর ইলেকট্রন বিন্যাস 1:2 2:2 2p6 3:2 3p6 3d4 5 থাকে না, 4 হয়, আরো একটি ইলেকট্রন চলে যায়, তখন ইলেকট্রন বিন্যাস হয় এখানে সায়ানাইড লিগ্যান্ড 1 2 3 4 এই চারটি ইলেকট্রন থাকে। এই চারটি ইলেকট্রনকে আবার 5 এই ইলেকট্রনকে আবার তারা এরকম থাকবে আয়রন 4:6। তাহলে এখানে ইলেকট্রন থাকে হলো 5টি, এটা ইলেকট্রন থাকে 5টি, আর এখানে 2টি ইলেকট্রন 3 চলে গেলে
এখানে ধরো 6টি, এখানে 2টি আর এখান থেকে চলে যায় 1টি, তাহলে এখানে ইলেকট্রন থাকে 5টি। তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই 5টা। এবার কি করবে, এই ইলেকট্রন দুটো এইখানে চলে যাবে। তাহলে যদি ইলেকট্রন দুটো এইটিতে আসে তাহলে এখানে বিজোড় ইলেকট্রন থাকে। আমি একটু ভুল করেছি, আগেরটাতে ইলেকট্রন জোড়া থাকবে, এটাতে ইলেকট্রন বিজোড় থাকবে। আগেরটাতে 3d6 হয়, ইলেকট্রন জোড়া থাকে 1 2 3 4 5 6। তাহলে আগেরটাতে এইখান থেকে ইলেকট্রনটা 1 2 3 4 5, এখান থেকে ইলেকট্রনটা এইরকম থাকে, এই দুটো ইলেকট্রন এই দুটাতে চলে আসে। তাহলে আগেরটাতে এইটাতে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না, এইটাতে বিজোড় ইলেকট্রন থাকে। গঠনাকৃতি একই রকম। তার মানে যদি এইটাতে +3 হয়, এটা যদি +3 হয় তাহলে বিজোড় ইলেকট্রন থাকে, সেই যৌগটা প্যারাম্যাগনেটিক হয়। আর যদি এখানে +2 হয় তাহলে তার মধ্যে বিজোড় ইলেকট্রন থাকে না, সেটা ডায়াম্যাগনেটিক হয়। তাহলে দুইটা যৌগ পরস্পর একটা প্যারাম্যাগনেটিক হয়, একটা ডায়াম্যাগনেটিক হয়। এইভাবে অসংখ্য যৌগ আছে, সেটা আমরা হিসেব করব লিগ্যান্ডের শক্তির ক্রম অনুসারে দ্বিতীয় ইলেকট্রন জোড়া আছে না বিজোড় আছে তার উপর ভিত্তি করে এই যৌগগুলোকে আমরা পড়ব। তোমরা ভালো করে পড়ো, দেখো। আর কোনো সমস্যা হলে ফোন নম্বর যেহেতু তোমরা জানো, ফোন করবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।